আমি জানি না এটা আসলে শুধু আমাদের জাতিগত প্রবলেম কিনা, কিন্তু আমার ধারণা আসলে এটা শুধু বাংলাদেশি মানুষের না বা বাঙালি জাতির না, এটা সারা পৃথিবীর মানুষের মধ্যে এক ধরনের কমন ফেনোমেনন আছে, যেটা হচ্ছে নেগেটিভ বিষয় আমরা খুব বেশি মাত্রায় ক্যাচ করি। ধরেন আমার কোনো ভিডিওর নিচে বা ফেসবুকে বা কোথাও যদি আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করে, আমি আসলে নেগেটিভ কমেন্টটা প্রথমে দেখি। এটা কোনোভাবে উচিত না, যদিও আমার 99% মানুষ পজিটিভ কমেন্টই করে, কিন্তু একজন কেউ নেগেটিভ কমেন্ট করলে এটাই ধরেন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। এটা আমার ধারণা মানুষের ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে কম বেশি তাই হয়, যদিও এটা উচিত না। সো এই সব বিষয় নিয়ে আসলে কথা বলার মানেটা কি? এটা কথা বলার মানে এইটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম জার্মানির সাম্প্রতিক অবস্থা নিয়ে। সেখানে জার্মানি নিয়ে কিছু নেগেটিভ কথা ডেফিনেটলি এসছে। সো আপনারা জানেন, যারা ওই ভিডিওটা দেখেছেন, যে জার্মানির বর্তমান পরিস্থিতি কী। কিন্তু আমি যদি আমার যেই বন্ধুবান্ধবরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, বা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আপনারা বা সাবস্ক্রাইবার আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন। সো আপনারা ডেফিনেটলি কমেন্টে জানাতে পারেন কে কোন দেশ থেকে দেখছেন। তাহলে যেটা হবে, আমি বুঝতে পারবো আসলে আমার জানা বুঝার পরিধি আসলে কতটা। তো আমার যেটা বললাম, যে বড় বড় উন্নত কয়েকটা দেশের সঙ্গে যদি আমি তুলনা করি জার্মানির, তো আমি খুব বেশি পরিসংখ্যানের দিকে না, যে আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে এবং যারা অন্যান্য দেশে থাকে সেই অভিজ্ঞতা থেকে একটা গড়পড়তা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে, এখনও জার্মানি মন্দের ভালো, এখনও জার্মানি অন্যদের তুলনায় ভালো আছে। কেন ভালো আছে আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। ধরেন আমি যদি অস্ট্রেলিয়ার দিকে তাকাই, আমি যদি ইউকের দিকে তাকাই, আমি যদি আমেরিকার দিকে তাকাই, আমি যদি কানাডার দিকে তাকাই, এবং স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে, আমরা অনেক সময় সুখী সমৃদ্ধ দেশ বলি, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, এই দেশগুলো না। তো অথবা আমি যদি পূর্ব ইউরোপের দিকে তাকাই, ওই দেশগুলোর সঙ্গে যদি আমি জার্মানির তুলনা করি, যতগুলো দেশের নাম বললাম, এছাড়া তো আরও অনেক দেশ আছে, কিন্তু যতগুলোর নাম বললাম তার মধ্যে যদি আমি জার্মানির কথা বলি, আমি বলবো এখনও জার্মানি সেরা। এখন ভাই আপনি বলবেন আপনি ওই দেশে থাকেন এই জন্য আপনি সেরা বলছেন। তো আমি যদি এই দেশের বাইরে গিয়ে জিজ্ঞেস করি, আপনারা যারা যতগুলো দেশের নাম আমি বললাম, বা আপনারা যে যেই দেশ থেকে এই ভিডিওটা দেখছেন, তারা তো ডেফিনেটলি ওই দেশের পরিস্থিতি জানেন, আমি জার্মানিটা জানি। সো অথবা আপনার বন্ধুবান্ধব জার্মানিতে থাকতে পারে, অথবা যারা জার্মানি থেকে এই ভিডিওটা দেখছেন তারাও বলতে পারেন কমেন্টে যে আসলে আপনার মন্তব্যটা কি, কেন আমি জার্মানিকে এখনও সেরা বলছি। সো এটা তো আপনারা জানতে চাইতে পারেন। আগের যেই ফ্যাক্টরগুলো ছিল, যেই কারণে আমরা জার্মানিকে একদম প্রথম সারিতে রাখতাম, আমি মনে করি এখনও জার্মানি প্রথম সারিতে আছে। যদিও নানান নেগেটিভ ইন্ডিকেটর আছে, অনেক কিছু দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তারপরেও যদি আপনি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ চিন্তা করেন, তাহলে এখনও জার্মানি সেরা। এই কারণে আপনি যদি উচ্চশিক্ষার কথা চিন্তা করেন, এবং এত কম খরচে এখনও পৃথিবীর কোথাও এমন একটা ডেস্টিনেশন যেটাতে সবাই যেতে চায়, আপনি কিন্তু পাবেন না। আপনি কানাডার কথা বলেন, আপনি আমেরিকার কথা বলেন, আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, আপনি ইউকের কথা বলেন, আপনি ফিনল্যান্ডের কথা বলেন, আপনি কোন দেশের কথা বলবেন, আপনি খেয়াল করে দেখেন, এখনও জার্মানিতে তুলনামূলক কম টাকা পয়সা খরচ করে আসা যায়। আপনি যদি আউস বিল্ডিংয়ের কথা বলেন, কয় টাকা খরচ হয়? যারা আউস বিল্ডিংয়ে এসছে তারা আপনারা জানেন, যারা হাউস বিল্ডিংয়ের জন্য চেষ্টা করছেন তারা আপনারা জানেন যে আসলে তেমন কোনো খরচই হয় না, টু বি অনেস্ট। 1-1.5 লাখ টাকা লাগতে পারে বিমান ভাড়া, ভিসা ফি ধরলাম আমি 10-12 হাজার টাকা, কাগজপত্র 10-12 হাজার টাকা, বিমান ভাড়া 1 লাখ টাকায় আমি ধরলাম, 1.5 লাখ টাকায় আসা সম্ভব। আপনি আউপেয়ারের কথা যদি বলেন, আমার ভিডিও দেখে অসংখ্য ছেলে মেয়ে আউপেয়ার নিয়ে আসতেছে, হাউস বিল্ডিং নিয়ে আসতেছে, অপরচুনিটি কার্ড নিয়ে। যারা আপনারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন যে অপরচুনিটি কার্ড নিয়ে এই গত কয়েক মাসে কতজন আসছে, এটা তো আমি জানি। আমার জানার বাইরে কত লোক আসতেছে তারা আপনারা বুঝতেই পারছেন। তারপরে জব সার্চিং ভিসা যেটা আগে ছিল সেটা তো এখন অপরচুনিটি কার্ড বলতে পারেন, কিন্তু নর্মাল জব নিয়েও তো অনেকে হাইলি স্কিল্ড জব যেগুলো আছে সেগুলো নিয়ে আসতেছে, স্টুডেন্ট ভিসা নিয়ে আসতেছে, ঠিক আছে, আরও কত কত পথ আছে আপনারা জানেন। সো এই বিষয়গুলো যদি আমি চিন্তা করি, এখনও জার্মানিতে কোনো এজেন্সি ছাড়া আসা যায়, এবং প্রচুর মানুষ আসতেছে। নর্মালি জার্মানিতে 99.99% লোকই এজেন্সি ছাড়া আসে, নিজে নিজে চেষ্টা করে আসতে পারে। সো আপনারা বুঝতে পারছেন জার্মানি এইসব কারণে এখনও সেরা, যদি আপনি আসার আসপেক্টটা চিন্তা করেন। তারপরে যদি টিউশন ফিজের কথা চিন্তা করেন, আমরা যেটাকে টিউশন ফিজ বলি, সো ওই টিউশন ফিজের কথা চিন্তা করলে এখনও জার্মানি একদম 1 নম্বর অবস্থানে থাকবে, কারণ এখনও অলমোস্ট সব ক্ষেত্রেই টিউশন ফিস ছাড়াই জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়া যায়। 2-1টা জায়গায় আছে টিউশন ফিস লাগে, সেগুলো ছাড়াও আপনি ডেফিনেটলি অনেক অপশন আপনার কাছে থাকবে যেগুলোতে আপনি পড়াশোনা করতে পারবেন
বিনামূল্যে, ঠিক আছে? সো এই কথাবার্তাগুলো কিন্তু আপনারা মোটামুটি জানেন। আমি কেন বলছি, মানে এখনকার পরিস্থিতিতে জার্মানি, আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, নট নেসেসারিলি আমি এখানে থাকি বলে মানে নিজের মাকে সবাই মানে বেশি ভালোবাসে অথবা নিজের মায়ের হাতের রান্না সবার কাছে মজা লাগে, এই জন্য আমি বলছি, আমি নিরপেক্ষ বিচারই করছি। কারণ আমার তো আসলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকেই থাকে, আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারা থাকে, আমি নিজে গিয়ে দেখি বিভিন্ন দেশে। আমি কানাডায় গিয়ে জবের যে পরিস্থিতি দেখলাম, আমি ফিনল্যান্ডে খবর নিয়ে যেটা দেখছি, খবর নিচ্ছে কি, আমার সাথে প্রতিদিন কথা হয়, আমার 2-1টা ভিডিওর নিচে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে, মানে দালাল শ্রেণী যে লোকগুলো আছে, যে আপনি না যেয়ে কেমনে জানেন। আরে ভাই, না গিয়ে কি খবর নেওয়া যায় না? এখন ধরেন একটা লোক সবসময় যে আমেরিকা গিয়ে আমেরিকার খবর নিতে হবে তা তো না, তার নিজস্ব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকতে পারেন। আমার সাথে ফিনল্যান্ডের একাধিক লোকের ডেইলি কথা হয়। তো আমি জানি না ফিনল্যান্ডের অবস্থা কি, মানে মাসের পর মাস চলে যাচ্ছে ফিনল্যান্ডে, চাকরি পাচ্ছে না। কানাডাতে মাসের পর মাস চলে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। হাজার হাজার লোক বেকার, বাংলাদেশ থেকে যারা বিশেষ করে গিয়েছে, অনেকে সেখানে অ্যাজাইলাম সিক করার ব্যবস্থা করে যে কোনো রকম আমি সার্ভাইভ করতে পারি কিনা। ফিনল্যান্ড থেকে অনেকে পালায় ইউরোপের অন্যান্য দেশে চলে যাচ্ছে। সো এগুলো হচ্ছে বাস্তবতা। আমেরিকার অবস্থা আপনি জানেন, ট্রাম্প আসার পরে একটা চাপে পড়ছে বাংলাদেশি কমিউনিটির লোকজন, যারা বিশেষ করে মানে কাগজপত্র নিয়ে ঝামেলা আছে তারা। আর স্টুডেন্টের তো মানে ত্রাহি ত্রাহি অবস্থা। কেন? কারণ টিউশন ফিজ ম্যানেজ করা, তারপরে নিজের জীবন মানে যে যাপনের খরচ সেটা ম্যানেজ করা অনেক হার্ড, দুইটা একসাথে করা যায় না। ফ্যামিলি সাপোর্ট ছাড়া ইউরোপের মানে আপনার যে 2-1টা দেশ ছাড়া, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এইসব দেশে, আমেরিকা, এইসব দেশে আসলে মানে সম্ভবই না সত্যি কথা। টিউশন ফিজ তো হাজার হাজার ডলার। সো আপনি কীভাবে এটা করবেন? সো জার্মানির কথা যদি আপনি চিন্তা করেন, এখনও জার্মানিতে অন্যান্য দেশের তুলনায় ভালো আছে জার্মানি, আমি বলবো। হ্যাঁ, ডেফিনেটলি চাপ আছে, জব পাওয়া কঠিন পৃথিবীর সব দেশে, একটু চাপে জার্মানিও হয়তো পড়ছে, কিন্তু তারপরও মানে জব পাচ্ছে না মাসের পর মাস, বছরের পর বছর, এইটা মনে হয় না জার্মানিতে আসলে খুব বেশি ক্ষেত্রে হচ্ছে। 2-1টা ঘটনা থাকতে পারে, সেটা আমি বলবো তার ভাগ্য খারাপ, অথবা তার জব খোঁজার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে যেটা হয়তো ঠিক নাই, সেই জন্য পাচ্ছে না, অথবা খুবই মোটিভেটেড না যে কোনো ধরনের কাজ করার জন্য, অথবা সামহাও লাক ফেভার করছে না, অথবা এমন একটা শহরে আছে যেটা আসলেই খুব খারাপ অবস্থা, সেখানে মানে জবটা পাওয়া যায় না। সেই সব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জার্মানিতে এখনও স্টুডেন্টরা নিজেদের খরচ নিজেরা চালিয়ে, ব্লকড অ্যাকাউন্টের টাকা নিজেরা সেভ রেখে, অনেক সময় অনেকে আমি জানি আমার সামনে আসছে 1 মাস 2 মাস হয়ে গেছে, হাজার হাজার ইউরো দেশে পাঠাইছে। আমি নাম ধরেই বলি, ধর আমি এই ভিডিওতে আমি গোপন মানে ভিডিওতে দিতে পারতাম, আপনারা হয়তো অনেকে চিনেন, সাইফ শরীফ নামে এক আছে, সে ব্যাচেলর করছে রাইনওয়াল্ড ইউনিভার্সিটিতে। আমি দেখলাম তার মাকে সে টাকা পাঠাইছে সম্ভবত 3200 বা 3300 ইউরো এরকম। আসছে 3 মাস হয় নাই, সে 3200-3300 ইউরো পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে হয়তো একটা অ্যামাউন্ট সে ব্লক থেকে পেয়েছে, তারপরে নিজের জব করে জোগাড় করেছে, হোয়াট এভার। সে যে হাজার হাজার ইউরো দেশে পাঠাতে পারছে ব্লকড অ্যাকাউন্টের টাকাটা তুলে, নিশ্চয়ই সে একটা ব্যবস্থা করে নিয়েছে। সে যদি একটা পার্ট টাইম জব করে 80 ঘন্টা, যেটা দিয়ে সে 1200 ইউরো পাচ্ছে, সেটা থেকে সে কিন্তু জমিয়ে নিজের পড়াশোনার খরচ দিয়ে, মানে থাকা খাওয়ার খরচ ম্যানেজ করে সে দেশেও পাঠাতে পারছে। এইটা আপনি আমাকে বলেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে কোথায় পারবে এরকম? কেউ হয়তো পারবে, 5%, 2%, 10% সর্বোচ্চ পারতে পারে। কিন্তু জার্মানিতে 50% ছেলে মেয়ে আই উড সে যে তারা নিজের খরচ নিজেরা জোগাড় করতে পারবে। হয়তো হাজার হাজার ইউরো দেশে পাঠাতে পারবে না, বাট 100-200 ইউরো হলেও পাঠাতে পারবে যদি সে একটা পার্ট টাইম জব করে, যদি একটু মানে খুবই নর্মাল জীবনযাপন করে, তাহলে 100-200 ইউরো পাঠাতে পারারই কথা আসলে। তো এটা তো হলো যে জব পাওয়া, বিনামূল্যে পড়া, সহজে আসতে পারার বিষয়টা। এরপরে আপনি যদি আফটার স্টাডির কথা চিন্তা করেন, PSW যেটাকে বলে ইউকেতে, মানে পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা আপনারা বলতে পারেন, তো এইটা কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আপনার জার্মানিতে অনেক সহজ। আপনি এখন কেউ যদি C1 লেভেলের জার্মান পারে, 3 বছর পরে তার জার্মান পাসপোর্ট হওয়ার কথা। চিন্তা করেন, এটা একদম আইন লিখিত, ঠিক আছে? এবং নর্মাল স্টে যদি কেউ করে মানে বৈধভাবে, স্টুডেন্টদের ক্ষেত্রে না, স্টুডেন্টদের হয়তো ওইটা ফুল টাইম কাউন্ট হয় কিনা আমি শিওর না, সম্ভবত হয় না, কিন্তু নর্মাল কথা বলছি আমি, 5 বছর পরে জার্মান পাসপোর্ট, রেড পাসপোর্ট, যেটা দিয়ে সারা পৃথিবীতে আপনি অলমোস্ট বিনা ভিসায় ঘুরতে পারবেন, বা অনারেবল ভিসা নিয়ে আপনি ঘুরতে পারবেন। সো এটা একটা এইটা পৃথিবীর কয়টা দেশে এখন আছে? এতটা সহজ তো না, ঠিক না? এখন একটা শুধু কথা আপনারা বলতে পারেন যে ভাই ওয়েটিং পিরিয়ডই তো 2 বছর 2.5 বছর, তাহলে কেমনে যাব আমরা?
এখন ভাই এটা হয়ে গেছে বাস্তবতা। আপনি বাংলাদেশের যদি কোনো ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে যদি সেশন জ্যাম থাকে, আপনি কি সেটা মানে মিনিমাইজ করতে পারছেন? করোনার সময় আমাদের মাসের পর মাস, বছরের পর বছর বন্ধ ছিল, আমরা কি ভার্সিটি খুলে ফেলতে পারছি? জার্মানিতে এটা ঘটনাটা ঘটছে, এটা বাস্তবতা। কিন্তু আমি এটাকে সবসময় পজিটিভলি নিতে বলি আপনাদেরকে, যে ওই সময়টা কাজে লাগান ভাই, এমন কিছু শিখেন, এমন কিছু করেন যেটা তখন থেকে আপনাকে আর্নিং দিতে থাকবে। কারণ এখন ডিজিটাল যুগ, আপনারা ঘরে বসে অনেক কিছু শিখতে পারার কথা, এবং ওই সময়টা কাজে লাগালে জার্মানিতে এসে মোস্ট প্রবাবলি আপনার জীবনটা সহজ হবে। এটা আমি হাজারবার বলতেছি। এটা যারা আপনারা করবেন না তাদের কিন্তু জার্মানিতে এসেও কষ্ট হবে। আপনি কালকে চলে আসেন, পরশু দিনই তো আপনি ইজিলি একটা কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনি ল্যাঙ্গুয়েজ পারেন না, আপনি কোনো স্কিলস শিখেন নাই, হ্যাঁ, সত্যিকারের কাজ কীভাবে করতে সেটা করেন না। যারা ইন্টারমিডিয়েট পাস করছেন, অনার্সে পড়েন, বা অনেকে আছে অনার্স পাস করেও জীবনে কোনো দিন একবেলা ভাত রান্না করে খেয়ে দেখেন না, একদিন বাজার করেন না, একদিন ঘর পরিষ্কার করেন না, কোনো রেসপন্সিবিলিটি আপনারা অনেক ছেলে মেয়ে করেন। আই উড সে 70-80% ছেলেপেলেরই জীবন সম্পর্কে সম্যক একটা ধারণা নাই। তারা যদি হুট করে চলেও আসেন, তারা কিন্তু এখানে এসেও ঝামেলায় পড়বেন। এই জন্য আমি বলি, দেশে থাকতে আপনারা এই জিনিসগুলো, এই ওরিয়েন্টেশনগুলো যদি নিয়ে আসেন, ল্যাঙ্গুয়েজটা শিখেন, ওই যে 2-3 বছর যেটা বলছেন যে আমাকে অপেক্ষা করতে হচ্ছে, সেই সময়টাতে এইগুলো করেন। এটা তো ভাই শুধু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, আর কোনো ভিসার ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, ফ্যামিলি রিউনিফিকেশনের ক্ষেত্রেও হচ্ছে, বাই দ্য ওয়ে, অপেক্ষা করতে হচ্ছে। বাট অন্যান্য যতগুলো আছে, হাউস বিল্ডিং বলেন, নর্মাল চাকরি বলেন, অপরচুনিটি কার্ড, এখনও বসে একটু ব্যাকলগ তৈরি হয়েছে। এর আগে যারা অলরেডি চলে আসে তারা কিন্তু 3 মাস, 2 মাস, 6 মাসের মধ্যে চলে আসছে, ঠিক আছে, মানে ভিসা পেয়ে গেছে। সো অন্যান্য যেটা বললাম, যে যদি আপনি স্কলারশিপ পান এত সময় লাগবে না, যদি আপনি জব পান এত সময় লাগবে না, হাউস বিল্ডিং এত সময় লাগে না। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হচ্ছে, যেহেতু প্রচুর মানুষ কাইন্ড অফ হুমড়ি খেয়ে পড়ছে, কারণ সারা পৃথিবীর কোথাও এত সুযোগ সুবিধা সহ আর কোনো ডেস্টিনেশন নাই। এই জন্য জার্মানির উপর চাপ পড়ছে। এই বাস্তবতাটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন ইন্ডিয়াতে হচ্ছে না, পাকিস্তানে হচ্ছে না, নেপালে হচ্ছে না, বাংলাদেশে কেন হচ্ছে? বাংলাদেশে ওদের হয়তো ওই সেট আপ নাই, অথবা বাংলাদেশে তারা গুরুত্ব দিচ্ছে না। এখন আপনি কী করতে পারেন? মাথায় বাড়ি দিতে পারবেন? মানে এটা ভিসা আপনি আবেদন করবেন, ভিসা না দেওয়া কিন্তু তাদের অধিকার। মানে আপনি আমার বাসায় আসতে চাইবেন, আমি অনুমতি না দেওয়া কিন্তু আমার অধিকার, যে ঠিক আছে আপনি আসতে চাইছেন, আমার ভাই সময় নাই, আমি ব্যস্ত, পরে আসেন। সিম্পল কথা। আমি নেগেটিভভাবে আপনাদেরকে মানে ডিমোটিভেট করছি না, বা বাস্তবতা বোঝার বিষয়টা বলছি আর কি। সো ওই সময়টা যদি আপনি কাজে লাগান, ল্যাঙ্গুয়েজটা শিখেন। আমি 2-1 দিন আগেও একটা ভিডিও করেছিলাম, ঘরে বসে জার্মান নেটিভ টিচারদের কাছ থেকে ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো না। কষ্ট করে একটু ল্যাঙ্গুয়েজটা শিখেন, তাহলে জার্মানিতে এসে আপনি বাংলাদেশের চেয়ে ভালো করতে পারেন। বাংলাদেশের নানান প্রতিবন্ধকতা থাকে। আপনি ধরেন নারী কিনা, আপনি হিন্দু কিনা, আপনি বৌদ্ধ কিনা, আপনি মুসলিম কিনা, আপনি দাঁড়িয়ে রাখেন কিনা, আপনি আওয়ামী লীগ করেন কিনা, আপনি জামাত বিএনপি করেন কিনা, নানান ধরনের আপনাকে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হবে। আপনার বাড়ি চিটাগাং কিনা, আপনার বাড়ি বরিশাল কিনা, রাজশাহী কিনা, রংপুর কিনা, নানান ধরনের আপনি মানে ইজম থাকে না, নানান ধরনের। জার্মানিতে তুলনামূলক ইজম অনেক কম, এই ধরনের উটকো ঝামেলা নেই। আপনার যোগ্যতা দিয়ে এখানে চাকরি হবে। ল্যাঙ্গুয়েজটা পারলে আপনার যে নর্মাল স্কিলসগুলো আছে এগুলো দিয়ে মোটামুটি সারভাইভ করার মতো একটা চাকরি এখানে পাওয়া যায় এখনও। কানাডার মতো এত খারাপ পরিস্থিতি হয় না, ফিনল্যান্ডের মতো হয় না। মানে জার্মানিতে ভালো করতে পারবেন আপনারা আসলে। আমার মতে এখনও জার্মানি অন্যান্য দেশের তুলনায় মানে 1 নম্বর অবস্থানে আমি দিব। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই বিষয়ে, আপনাদের যদি কোনো মানে থাকে এই বিষয়ে, অবজারভেশন থাকে, ডেফিনেটলি মানে আমি রিকোয়েস্ট করবো সেই অবজারভেশনটা ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য। তাহলে হয়তো অন্যরা এটা পড়লে, দেখলে, বুঝলে সিদ্ধান্ত নিতে তাদের সুবিধা হবে। আমি কিন্তু কাইন্ড অফ বার্ডস আই, যেটাকে বলে, যে আকাশ থেকে বসে সবগুলো একটু দেখার চেষ্টা করি, কিন্তু একদম অনুপুঙ্খ যে দেখতে পারি তা কিন্তু না। আমি জাস্ট সবার সঙ্গে কথাবার্তা বলে আমার কাছে মনে হলো এখনও জার্মানি মানে যদি কেউ মাইগ্রেট করতে চায় বাংলাদেশ থেকে, জার্মানি এখনও 1 নম্বর অবস্থানে আছে সার্বিক দিক বিবেচনা করলে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, তারপরে হচ্ছে সামাজিক নিরাপত্তা, তারপর হচ্ছে মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে সেটা, পরিবার নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধ যে একটা সুন্দর জীবন। হ্যাঁ, এখানে আসলে আপনি আমেরিকার মতো কারিগরি টাকা কামাতে পারবেন না, এখানে আসলে আপনি হেভি লাক্সারি করতে পারবেন না, কারণ এখানে লাক্সারি মানুষ ওইভাবে করে না। আমি দেখি না, আমি আমার কলিগদেরকে দেখি না, টু বি অনেস্ট। সো জার্মানিতে যারা আসবেন খুবই সিম্পল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম থাকে না যে মানে হালকার মধ্যে ঝাপসা জীবন যেটাকে বলে, সো সেই রকম একটা জীবন আপনি এখানে যাপন করতে পারবেন। আরামদায়ক আমি বলবো একটা জীবন অন্যান্য দেশের তুলনায়, ঠিক আছে? আপনারা অনেকে যে ড্রিম কান্ট্রি চিন্তা করেন যে আমি থাকবো, একটা নিরবচ্ছিন্ন জীবনযাপন করব, কারোর সাথে ফেতনা ফ্যাসাদে জড়িত হব না, হ্যাঁ, অল্প আনবো, অল্প খাবো, সিম্পল একটা জীবনযাপন করবো, তাদের জন্য কিন্তু জার্মানি একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে বলে আমি বিশ্বাস করি। আপনাদের যদি কোনো যেটা বললাম মন্তব্য থাকে, আপনার যদি আরও কোনো জানাশোনা থাকে আমার জানার বাইরে, অথবা মানে তথ্য থাকে, সেটা কমেন্ট করতে পারেন, তাহলে আমি নিজে জেনে আরও উপকৃত হব এবং অন্যরাও আরও জানতে বুঝতে পারবে। সো কথা আর বাড়াচ্ছি না, দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।